বই হলো সঙ্গী, এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয়, কিন্তু কোনো কাজ করতে বাধ্য করে না। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর টার্গেট প্রশ্ন সংকলন যে বইটি রয়েছে তার ভৌতবিজ্ঞান বিষয়ের বসিরহাট টাউন হাই স্কুল এই স্কুলটি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকেই আমরা এই স্কুলটির প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন দেখে নেব। তো দুটো ক্লাসের মাধ্যমে, একটা পার্ট 1 করেছি আর একটা পার্ট 2 করব ঠিক এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই। ওকে, 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমরা সেটা শুরু করব। তো তার আগে এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের উপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তো বিশেষ আর দেরি না করে আমরা স্কুলটি নিয়ে আলোচনা শুরু করছি। যার প্রথম কোশ্চেন 1 নম্বরে বলছে 1 মাইক্রন সমান কত ন্যানোমিটার? এটা হয়ে থাকবে 10⁻³ 1 মিনিট। ওকে, 10⁻³ নেক্সট পরবর্তী প্রশ্ন, যে নীতির সাহায্যে পাখির আকাশে ওড়া ব্যাখ্যা করা যায় তা হলো বলের সংযোজন এর মাধ্যমে। নেক্সট 1 জুল সমান কত জুল? 10⁻7 জুল। নেক্সট, শীতপ্রধান দেশে হ্রদের উপরিতল বরফে পরিণত হলে হ্রদের তলদেশে জলের তাপমাত্রা থাকে 4 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে শব্দ নির্বন্ধ হল 1/10 সেকেন্ড। নেক্সট পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে আমরা দেখছি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর সলিউশনটা আমরা নেক্সট পেজে খুব সুন্দরভাবে দেখে নেব। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের আয়তন কত? তো অক্সিজেন বলেছে, এর আগে সংকেতটা কি হয় জেনে নেব। অক্সিজেনের সংকেত হয়ে থাকে O2। তো এর আণবিক ভর ও এর জন্য 16, দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32 পাচ্ছি 32 গ্রাম। ওকে, তো এসটিপিতে 32 গ্রাম অক্সিজেন মানে O2 এর আয়তন হয়ে থাকে 22.4 লিটার। আমাদের প্রশ্নে বলেছে 16 গ্রাম অক্সিজেন এর আয়তনটা হলে কত? 22.4 বাই 32 ইন্টু 16। তো এটা গুণ করলে বা এটা কাটাকাটি করলে 16 একে 16, 16 দুগুণে 32, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 একে 2, পয়েন্ট 2 দুগুণে 4, তাহলে আমরা পাচ্ছি 11.2 লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান ডি সঠিক উত্তর। তাহলে আমরা এখানে মার্ক করে নেব অপশান ডি। তারপরে বলছে পি কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হতে পারে। পি কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হতে পারে? আচ্ছা এটাকে একটু ক্লিয়ারভাবে ভালোভাবে দেখে নিই। তো এর কোশ্চেনটাও আমরা পাশেই তুলে ধরেছি, এখানে দেখে নেব। পি কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত? তো আমরা যে কক্ষগুলো জানি যে কে, এল, এম, এন, ও, পি। ওকে, তাহলে পি কত নম্বরে আছে? 1, 2, 3, 4, 5, 6 নম্বরে। আমরা যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি যে 2n²। এখানে এনটা কি? এন হচ্ছে 1, 2 ক্রমশ চলতে থাকবে। তো আমরা পি সমান কত নম্বর দেখতে পাচ্ছি? 6। তাহলে
আমরা এই এনের কাছে 6 পুট করলাম স্কয়ার 2 ইন্টু 6 দুগুণে, আচ্ছা 6 দুগুণে বলছি 6 6 36 হয়ে থাকে। 36-এর সঙ্গে 2 গুণ করলে আমরা পাচ্ছি 72। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে মার্ক করে নেব 72। তারপরে বলছে কোনটি কলয়েডীয় দ্রবণ নয়, সেটি জল ও বালির দ্রবণ। তারপরে বলছে ত্রিক্ষারীয় অ্যাসিডটি হলো অপশান বি H3PO4। নেক্সট, স্টার্চ থেকে গ্লুকোজ তৈরিতে ব্যবহৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তারপরে জলকে পরিশ্রুত করতে ব্যবহৃত হয় এক্স রশ্মি, অবলোহিত রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, হয়ে যাবে অতিবেগুনি রশ্মি। নেক্সট, যে পৃথককরণ পদ্ধতিতে তাপের প্রয়োজন হয় না সেটি সেপারেটলি ফানেলে। নেক্সট বলছে দুটি তরলের ঘনত্ব যথাক্রমে D1 ও D2 সমভরে তরল দুটিকে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কত? অপশান ডি। একটা কথা বলে দিই, এই যে অপশান ডি এটা অ্যান্সার হবে। কিভাবে অ্যান্সার হয়েছে একটু ম্যাথটা লেন্দি রয়েছে, কিন্তু এই ম্যাথটা আগেও আমরা করেছি। তোমরা গুগলে গিয়ে এটা কপি করে বা এভাবে সার্চ করতে পারো, দেখবে আমাদের এই কে পাঠশালার ক্লাসটি পেয়ে যাবে। ওকে, না হলে তোমরা ইউটিউবেও সার্চ করতে পারো। ওকে, তাহলে নেক্সট পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। 2-এর দাগে কি বলছে যে ml² T⁻³ হলো কোন রাশির মাত্রীয় সংকেত? এটি হয়ে যাবে ক্ষমতা। নেক্সট, দুটি ভেক্টর রাশির যোগফল স্কেলার রাশি না ভেক্টর রাশি হয়ে থাকে? ভেক্টর রাশি হয়। তারপরে বলছে সাধারণ স্কেলের সাহায্যে 3.15 সেন্টিমিটার দৈর্ঘ্য মাপা যাবে। এটি ভুল, মানে মিথ্যা, মাপা যাবে না। 3.1 পর্যন্ত মাপা যাবে, এর বেশি নয়। তারপরে এ ও বি বস্তু দুটির ভর যথাক্রমে 3 গ্রাম ও 0.003 কেজি হলে ওদের জাড্য ধর্মের তুলনা করো। এখানে লিখে দিতে পারি যে একই জাড্য ধর্ম ক্রিয়া করবে। ওকে, একই জাড্য ধর্ম ক্রিয়া করবে। কারণ কেন? এই 3 গ্রাম এবং 0.003 কেজি দুটো একই জিনিস। তোমরা যদি এককটাকে পরিবর্তন করো একই জিনিস দেখতে পাবে। ওকে, তারপরে বলছে সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। তো এদিকে ধরলাম এক্স, এদিকে ধরলাম ওয়াই। তো এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ ধরলাম। তো ওয়াই অক্ষ বরাবর যদি বেগকে ভিকে রাখা হয় এবং এক্স অক্ষ বরাবর সময় টিকে রাখলে এই সময় এর রেখ বা মান লেখা অনুসারে সমান্তরাল হয়। ওকে, নেক্সট বলছে কোনো বস্তুর প্রাথমিক বেগ এ, বি ত্বরণ নিয়ে সি সেকেন্ডে যাওয়ার পর চূড়ান্ত বেগ কত হবে? এখানে চূড়ান্ত বেগ হয়ে যাবে যে চূড়ান্ত বেগ মানে ভি এর কথা বলছে, ভি সমান হবে এ প্লাস বিসি। ওকে, কেন হচ্ছে? কারণ এই বেগ প্রাথমিক বেগ এখানে ইউ সমান এ দেওয়া রয়েছে এবং এ সমান মানে বি ত্বরণ বলেছে, মানে এ সমান বি বলেছে। সি সেকেন্ড মানে টি হচ্ছে সেকেন্ড, টি সমান বলেছে সি। আমরা এখানে ভি সমান ইউ প্লাস এটি যে সমীকরণটি জেনেছিলাম সেই সমীকরণেই মানগুলো পুট করা হয়েছে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে জলের আপেক্ষিক ঘনত্ব 1 হলে এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত হবে? তো জলের ঘনত্ব হয়ে থাকবে যে আমরা জানি কি আপেক্ষিক গুরুত্ব বা এসআইতে, যে এসআইতে পদার্থের ঘনত্ব সমান হয়ে থাকে আপেক্ষিক গুরুত্ব ইন্টু 1000 কেজি মিটার স্কোয়ার। তো এখানে আপেক্ষিক গুরুত্ব বলেছে 1 ইন্টু 1000 কেজি
মিটার টু দি পাওয়ার -3, আর এটা গুণ করলে এটাই থেকে যাচ্ছে যে 1000 কেজি মিটার কিউব। নেক্সট বলছে এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক কি হয়ে থাকে, সেটা ওয়াট। ওকে, ওয়াট, যাকে আমরা ডাব্লু দ্বারা চিহ্নিত করে থাকি। নেক্সট পরবর্তী প্রশ্নতে আমরা যাচ্ছি। এই যে 2.7 বলছে এম ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত যথাক্রমে 2:1, তাদের ভরবেগের অনুপাত কত? এটা হয়ে থাকে 1:√2। ওকে, এটাও তোমরা সার্চ করে নিও, আমার এই ক্লাস পেয়ে যাবে, বা এর আগে যেসব আমরা প্র্যাকটিস সেটগুলো করেছি এই তোমাদের থার্ড পরীক্ষার জন্য, এতেও এই কোশ্চেনগুলো একবার না দুবার এসেছিল, ওখানেও আমরা এই সলিউশনগুলো করেছি। নেক্সট পরবর্তীতে বলছে লিনতাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতার পরিবর্তন নয়, এটা মিথ্যা, উষ্ণতার পরিবর্তনও ঘটিয়ে থাকে। তারপরে বলছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণায়ক যন্ত্রটির নাম কি? এটা হয়ে যাবে হাইগ্রোমিটার। ওকে, হাইগ্রোমিটার। নেক্সট জলের বাষ্পীভবনের লিনতাপের মান এসআই পদ্ধতিতে লেখো। এটা হয়ে থাকে 2.26 × 10⁶ জুল পার কেজি। নেক্সট মার্ক সংখ্যা কি? এই যে মার্ক সংখ্যা আমরা পাশেই এখানে তুলে ধরেছি, 1 মিনিট, এই যে মার্ক সংখ্যা রয়েছে। ওকে, দেখে নিও। আচ্ছা, নেক্সট ওর পরে কি বলছে সোনার এর পুরো কথাটি লেখো। এটা হয়ে থাকবে সাউন্ড, নেভিগেশন, নেভিগেশনাল, র্যাঙ্গিং। ওকে, নেক্সট পরবর্তী শূন্যস্থানে শব্দের বেগ কত? এটা হয়ে থাকে 0। নেক্সট 1 AMU সমান কত গ্রাম? 1.6605 × 10⁻²4। তারপরে আচ্ছা, এটা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটা একটু আমরা এখানে দেখে নেব। 3 মোল NH3 ও 3 মোল CH4 এর মধ্যে অণুর সংখ্যা তুলনা করো। তাহলে এখানে আমরা 3 মোল NH3 এর সাপেক্ষে আমরা প্রথমত দেখে নেব। তো এটা NH3 এর অণুর সংখ্যা, মানে 1 মোলে হয়ে থাকে 1 মোল NH3-তে অণুর সংখ্যা হয়ে থাকে 6.022 × 10⁻23। আর এখানে 3 মোল বলেছে, 3 মোল NH3-তে অণুর সংখ্যা হয়ে যাবে যে 6.022 × 10⁻23 × 3। তাহলে আমরা পেয়ে যাব 3 2 6, 3 2 6, 3 0 0, দশমিককে দশমিক তোলে 6 3 18, এত × 10⁻23 যেমন ছিল দিয়ে দিলাম। ওকে, নেক্সট 3 মোল CH4 এর জন্য, 3 মোল CH4 এর জন্য একই রকমের, এখানেও 1 মোল CH4-এ অণুর সংখ্যা হয়ে যাবে, অণুর সংখ্যা 6.022 × 10⁻23, যে 1 মোল সমান প্রত্যেকটা গ্যাসের জন্য অণুর সংখ্যা এত হয়। তো এখানেও 3 মোল CH4-এ অণুর সংখ্যা কি বলছে যে 6.022 × 10⁻, তো × 10⁻23 × 3। তো এটা গুণ করলে ঠিক একই অ্যান্সার আসছে যে 18.066 বা 066 × 10⁻23। এই হচ্ছে তুলনা, মানে একই আসবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, সেটাও আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকায় একটু
এখানে সমস্যাটা দেখে নেব। 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বলতে কত মোল সালফিউরিক অ্যাসিডকে বোঝায়? তো সালফিউরিক অ্যাসিড যার সংকেত হয়ে থাকে H2SO4, তো এর আণবিক ভরটা আমরা নির্ণয় করব। এইচের 1, দুটো এইচ রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস এস এর জন্য হয়ে থাকে 32, প্লাস ও এর জন্য হয়ে থাকে 16, তো 4টি ও রয়েছে তাই 4 দিয়ে গুণ দিলাম। ওকে, তাহলে আমরা পাচ্ছি 1 2 2 প্লাস 32 প্লাস 16 4 64, টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 98 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 98 গ্রাম সমান হয়ে থাকে 1 মোল H2SO4। ওকে, আমাদের প্রশ্নে বলেছে 0.98 গ্রাম সমান কত হবে? 1/98 ইন্টু 0.98, পয়েন্ট উঠে গেলে নিচে 100 আসছে, 98 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 1/100 সমান আমরা লিখতে পারি 0.01 এত মোল H2SO4। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে কি বলছে আমরা দেখে নেব। প্রোটিয়ামে নিউটন সংখ্যা কত হয়ে থাকে? সেটি 0। ওকে, নেক্সট বলছে প্রোটন, এতে নিউক্লিয় সংখ্যা কত হয়ে থাকে? যার ভর সংখ্যা দেওয়া আছে 31, এটি অ্যান্সার হয়ে যাবে নিউক্লিয়। ওকে, তো নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি। আচ্ছা, কুয়াশা এর বিস্তৃত দশা জিজ্ঞাসা করেছে। বিস্তৃত দশা হয়ে থাকে তরল, এবং যদি এখানে মাধ্যম জিজ্ঞাসা করতো তাহলে আমরা গ্যাসীয় করতাম। নেক্সট বলছে বীজ কেলাস কি? আচ্ছা, এটির এই সিড কেলাস কাকে বলে বা সিড কেলাস কি, এটা এখানে এই যে নেক্সট পেজে অ্যাড করে দিয়েছি, দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন, NaHSO4 একটি ড্যাশ লবণ, এটি আম্লিক লবণ। ওকে, আম্লিক লবণ বা একে বায়ি লবণও বলা হয়। ওকে, বায়ি লবণ। নেক্সট, ফেনফথেলিনের অ্যাসিড দ্রবণে বর্ণ কীরূপ হয়? এটি বর্ণহীন হয়। নেক্সট, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলে H+ আয়নের গাঢ়ত্ব কত? 10⁻⁻7। নেক্সট, জলের রাসায়নিক নাম কি? এটি হয়ে থাকে ড্রাই হাইড্রোজেন মনোঅক্সাইড। নেক্সট, জলের ক্ষরতা পরিমাপের একক কি? একে ppm দ্বারা চিহ্নিত করা হয় বা mg/লিটার। ওকে, নেক্সট, পাতন প্রক্রিয়ার ধাপ দুটি কি কি? তো 1 নম্বরে হয়ে থাকে বাষ্পীভবন এবং দ্বিতীয়ত হয় ঘনীভবন। নেক্সট বলছে পেট্রোলিয়ামের আংশিক পাতনে ড্যাশ উষ্ণতার নিচে এলপিজি গ্যাস পাওয়া যায়? এটি হয়ে থাকে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। নেক্সট বলছে ক্লোরোফর্ম ও আয়োডিনের মিশ্রণের উপাদানগুলিকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়? সেটি বিওজি ফানেলের দ্বারা। ওকে, নেক্সট পরবর্তী, এখন আমরা 3 দাগের কোশ্চেনটা নিয়ে শুরু করব। আচ্ছা, এখানে বলছে 38.37 গ্রাম ভর পরিমাপের জন্য ন্যূনতম কি কি বাটখারার প্রয়োজন? তো 38.37 গ্রামকে আমরা দুভাগে ভাঙতে পারি। একটি হচ্ছে 38 এত গ্রাম এবং 0.37 গ্রাম। তো এই 38 গ্রামকে ভাঙার জন্য 10 গ্রামের লাগবে 3টি, এবং 5 গ্রামের 1টি, এবং 2 গ্রামের 1টি, 1 গ্রামের 1টি।
এই অনুপাতে হলে 38কে পরিমাপ করা যাবে। তো এদিকে 0.37কে পরিমাপ করার জন্য 10 মিলিগ্রাম এবং 5 মিলিগ্রাম এবং 2 মিলিগ্রাম হলেই এই 0.37 গ্রামকে পরিমাপ করা সম্ভব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি ব্যাখ্যা করো। এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা হয়েছে প্রথম গতিসূত্র। আচ্ছা 1 মিনিট, ওকে একটা পেজ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো ওটা একটু অ্যাড করলাম। তো এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম সূত্র। ওকে, নেক্সট ওরই সঙ্গে অথবাতে আরও একটি প্রশ্ন বলছে যে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির সাহায্যে রকেটের কার্যনীতি ব্যাখ্যা করো। এই যে পাশেই এখানে তুলে ধরেছি রকেটের কার্যনীতি। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো বিপজ্জনক কেন? এই যে অ্যান্সারটি দেওয়া হলো। নেক্সট বলছে এক টুকরো কর্পূর, স্পেলিংটা বানানটা ভুল রয়েছে, কর্পূরকে জলে ফোটালে বা জলে ফেললে টুকরোটি এলোমেলোভাবে নড়াচড়া করে কেন? এই যে অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট বলছে এম ভরের একটি গতিশীল বস্তুর গতিশক্তি হলে, আচ্ছা গতিশক্তি ই হলে দেখাও যে রৈখিক ভরবেগ p সমান √2mE। এই যে প্রমাণ করা হয়েছে। নেক্সট আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এর সলিউশনটা আমরা একটু দেখে নেব। 1 মিনিটে 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের অভিমুখে 6 মিটার সরানো হলো। প্রযুক্ত বলের ক্ষমতা নির্ণয় করো। আমাদের প্রশ্নে টি সমান বলেছে 1 মিনিট, 20 নিউটন বল, এফ বলেছে 20 নিউটন, বলছে বলের অভিমুখে 6 মিটার সরানো হলো, মানে এস সমান 6 মিটার। নেক্সট বলছে বলের ক্ষমতা, যাকে আমরা পি দ্বারা চিহ্নিত করি, পি সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি পি সমান W/T। তো এখানে টি এর মান দেওয়া রয়েছে কিন্তু ডাব্লু এর মান দেওয়া নেই, তার পরিবর্তে এফ এবং এস এর মান দেওয়া রয়েছে। তো আমরা জানি যে ডাব্লু সমান এফ ইন্টু এস, তো আমরা এই ডাব্লুর কাছে এফ ইন্টু এস লিখতেই পারি /T। তো এই টিটা মিনিটে রয়েছে, এই টিকে 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ড। ওকে, তো আর এককগুলো সব সেম রয়েছে, তাহলে এফ এর মান রয়েছে 20, এস এর মান 6, টি এর মান 60। তাহলে 0 0 কেটে গেল, 6 6 কেটে গেল, থাকলো 2। যেহেতু ক্ষমতা পি চেয়েছে, ক্ষমতার একক হয়ে থাকে ওয়াট। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে বলছে কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও। এই যে উদাহরণ সহযোগে কার্যহীন বল কাকে বলে দেওয়া হলো। নেক্সট বলছে তাপ ও কার্য সংক্রান্ত জুলের সূত্র ও গাণিতিক রূপ লেখো। এই যে জুলের সূত্র, তার সঙ্গে গাণিতিক রূপ, এই ডাব্লু সমান GH। ওকে, নেক্সট বলছে ওরই সঙ্গে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও। এই যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে? বলছে সিজিএস পদ্ধতিতে এর মান কত? তো সিজিএস পদ্ধতিতে ওর মান হয়ে থাকে, এই যে সিজিএস পদ্ধতিতে ডাব্লুকে আর্গ এককে এবং এইচকে ক্যালোরি এককে প্রকাশ করা হয়। তাহলে অর্থাৎ যে এর একক হয়ে যাবে 4.2 × 10⁷ আর্গ পার ক্যালোরি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে অষ্টক কাকে বলে? অষ্টককে আমরা অষ্টক নিয়ম বা অষ্টক সূত্র বলে থাকি। অ্যান্সারটি দেওয়া হলো। আচ্ছা, বলছে উদাহরণ সহযোগে বোঝানোর কথা বলছে। তো উদাহরণ হিসাবে আমরা যদি
পটাশিয়াম, তো এক্সাম্পল পটাশিয়াম যাকে আমরা কে দ্বারা চিহ্নিত করি, এর পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে থাকে 19। ওকে, বা আমরা পটাশিয়ামকে বাদ দিয়ে আমরা যদি উদাহরণ হিসাবে যদি আর্গন এ আর ধরি, এটার পারমাণবিক ক্রমাঙ্ক 18। এর ইলেকট্রন বিন্যাস করলে কে, এল, এম, এন এগুলো হচ্ছে কক্ষ। কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি, তাহলে যোগ করো, টোটাল পেয়ে যাবে 18টি। এবার কোনো কোনো মানে মৌলের ক্ষেত্রে শেষ কক্ষে 8টি পূরণ না হয়ে 1 হয়ে যায়, যেটা আমরা পটাশিয়াম উদাহরণটি নিয়েছিলাম, তার ইলেকট্রন বিন্যাস 19 এভাবে চলে আসবে। ওকে, তো এটি হচ্ছে আমাদের কি অষ্টক নিয়ম বলা হয়ে থাকে। তো এখানে 1 আছে, কিন্তু এখানে এই কক্ষটি সুস্থির নয়, এখানে আরও 7 দিলে মানে 8 করলে তাহলে সুস্থির হবে। তো এই যে পদ্ধতিটা, প্রত্যেকটা মৌল চায় তার শেষ কক্ষ সুস্থির হোক। ওকে, আর এই নিয়মটাকেই আমরা বলবো কি যে অষ্টক সূত্র। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে হিলিয়াম 3+ গঠিত হওয়া সম্ভব কিনা ব্যাখ্যা করো। এই যে অ্যান্সারটি দেওয়া হয়েছে। নেক্সট বলছে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে দেওয়া হয়েছে উদাহরণ হিসাবে। বলছে এর মান কত, এই যে এর মানটি বলছে মানটি হলো 6.022 ইন্টু 10⁻23। নেক্সট, আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু দেখে নেব। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটি উষ্ণতা হবে, কোনো লবণের 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম লবণ দ্রবীভূত আছে, লবণটির দ্রাবতা কত। তো এখানে দ্রবণ বলেছে 75 গ্রাম এবং দ্রাব বলছে কি 25 গ্রাম, তাহলে দ্রাবক কত হবে, দ্রাবক হয়ে থাকবে দ্রবণ মাইনাস দ্রাব। দ্রবণটা কি, দ্রবণের মান কত 75 মাইনাস দ্রাব এর মান 25, তাহলে আমরা এখানে পাচ্ছি 50 গ্রাম, তাহলে দ্রাবক সমান 50 গ্রাম। তো এখানে দ্রাবতা নির্ণয় করতে বলেছে, দ্রাবতা যার সূত্র হয়ে থাকে গ্রামে প্রকাশিত দ্রাবের ভর বা এই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। ওকে, তো দ্রাবের ভর কত 25 আর দ্রাবকের ভর 50, 25 2 50, তাহলে পাচ্ছি 1/2 সমান 0.5। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে বলছে তামার পাত্রে গাঢ় নাইট্রিক অ্যাসিড রাখা যায় না, সমীকরণ সহ ব্যাখ্যা করো। এখানে 1 2 3 4 4টি পয়েন্ট রয়েছে, যে কোনো একটা পয়েন্ট তোমরা দিতে পারো। ওকে, যে এই কারণেই তামার পাত্রে নাইট্রিক অ্যাসিড রাখা হয় না। তারপরে বলছে টিকা লেখো বলয় পরীক্ষা, এই যে বলয় পরীক্ষা টিকা দেওয়া হয়েছে। নেক্সট বলছে ক্যাটায়ন ও অ্যানায়ন বিনিময় রেজিনের ক্ষমতা নষ্ট হলে কিভাবে তা পুনরুদ্ধার করা হয় লেখো। এই যে অ্যান্সারটি দেওয়া হয়েছে যে বিক্রিয়ার প্রয়োজন নেই, তো বিক্রিয়ার প্রয়োজন নেই যেহেতু বলেছে বিক্রিয়াগুলো তোমরা দিতে পারো, না দিতেও পারো। নেক্সট অথবাতে বলছে পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত হয়ে থাকে, সেটি অ্যান্সার হয়ে যাবে যে 0.005 mg/লিটার। ওকে, এটা হচ্ছে WHO এর মতে। নেক্সট বলছে আর্সেনিক যুক্ত জল পান করলে কি রোগ হয়, এই যে রোগগুলো দেওয়া হয়েছে, তো এখানে একটু মার্ক পেন দিয়ে আগে থেকে একটু দাগ রয়েছে, তোমরা মোটামুটি লেখাটা পরিষ্কার বুঝে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। ওকে, নেক্সট পরবর্তী বলছে জলের স্থায়ী ক্ষরতার কারণ কি,
এই যে স্থায়ী ক্ষরতার কারণটি হচ্ছে যে প্রাকৃতিক জলে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকলে স্ফুটনের মতো সহজ পদ্ধতিতে জলের ক্ষরতা দূর করা হয় না, তাই এটি স্থায়ী ক্ষরতা হয়ে থাকে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে বলছে পাতন ও আংশিক পাতনের মধ্যে দুটি মূল পার্থক্য লেখো। এখানে একটা কমা পড়ে গিয়েছে, কেটে দাও। আচ্ছা, এদের মধ্যে মূল পার্থক্যটা কি হয়? পাতন এই পদ্ধতিতে কঠিন থেকে তরল পৃথক করা হয়, আর আংশিক পাতনে তরল থেকে তরল পৃথক করা হয়। ওকে, যেমন একটা উদাহরণ হিসাবে দিয়ে দিতে পারো যে চিনি জল বা লবণ জল, এবং এই আংশিক পাতনের একটা উদাহরণ হয়ে থাকতে পারে যে তরল থেকে তরল মানে ইথাইল অ্যালকোহল থেকে জলের পৃথককরণ। ওকে, তাহলে আজকে আমাদের এই যে টপিকটা করেছিলাম এই পার্ট 1, তো পার্ট 1-এ এই পর্যন্ত রেখেছি। তো এই ক্লাসটা ঠিক অফ করার সাথে সাথেই আমি দ্বিতীয় যে পার্ট 2 ক্লাসটি নেব, যেটা তোমাদের 4 দাগের কিছু কোশ্চেন থেকে গিয়েছে, ওটা এই 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমরা শুরু করব, কারণ সব কিছু রেডি আছে, কেবলমাত্র এই ক্লাসটিকে অফ করে সেই ক্লাসে জয়েন্ট হতে হবে। ওকে, তাহলে তোমরাও যত তাড়াতাড়ি পারো পার্ট 2-তে জয়েন্ট হয়ে গিয়েও। কিভাবে জয়েন্ট হবে? এই ক্লাসের নিচে একেবারে ডেসক্রিপশান বক্সে পার্ট 2 বলে একটা লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করো, পার্ট 2-তে তোমরা পৌঁছে যাবে। ওকে, তাহলে রাখছি এখানে, তোমরা খুব দ্রুত পার্ট 2-তে এসে জয়েন্ট করো।